আসসালামু আলাইকুম সবাইকে। প্রফেসর স্বামী গল্পের 24 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ডিনার করে সকলে বাসায় চলে যাই। ময়ূরী জানাই কালকে তো তার স্পেশাল ক্লাস আছে, আইমানের ভার্সিটিও খোলা। অগত্যা আগুন একটা ট্যাক্সি গাড়ি ভাড়া করে ওদের গাড়িতে তুলে দিল। মুনিয়া যেতে চাচ্ছিল না, সে বোনের কাছে থাকবে। আগুন বলেছে থাকতে চাইলে থাকবে, সমস্যা নেই, একটা রুম তো ফাঁকা পড়েই থাকে। কিন্তু ময়ূরী তাকে বুঝিয়ে সাথে নিয়ে গিয়েছে, বলেছে গ্রামে যাওয়ার আগে ওর বাবা মা আরেকবার মোমের সাথে দেখা করে যাবে। মুনিয়া মেনে নেয় তার কথা। মূলত গাড়িতে চড়তে মুনিয়ার বেশ ভালো লাগে, তাই ময়ূরীর সাথে ওই বাড়িতে ফিরে গেল। এতে আবার গাড়ি করে এখানে আসতে পারবে। বাসায় ফিরে আগুন ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে সোফায় বসে পড়লো। মমকে গলা উঁচিয়ে বলল, মম কফি বানাতে পারবে? পারলে 1 কাপ কফি বানিয়ে দিয়ে যাও। মম মৃদু আওয়াজে জবাব দিল, জি কিছুক্ষণ অপেক্ষা করুন। মম বারান্দা থেকে এসে তাড়াতাড়ি ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। দ্রুত ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেল। চটজলদি কফি বানিয়ে রুমে আসলো। আগুনের বেডরুমে দুজনে একসাথে বসার মতো একটা সোফা আছে, সেখানে বসে ল্যাপটপে কিছু কাজ করছে। মম কফি দিয়ে ড্রেসিং টেবিলের সামনে মোড়া টেনে বসে চুল আঁচড়াতে লাগলো। আগুন কফিতে চুমুক দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, পড়াশোনা কেমন চলছে? বাংলা প্রথম পত্র না সৃজনশীল পড়তে দিয়েছিলাম, পড়েছিলে? মম চুল বিনুনি করতে করতে গুমরা মুখে উত্তর দিল, পড়ার সময়ই পাইনি। আগুন মৃদু ধমকে গমগমে গলায় বলল, কেন সময় পাওনি? রান্না করা ছাড়া তো তোমার আর কোনো কাজ নেই, সারাক্ষণ তো বসেই থাকো, টিভি না দেখে একটু পড়াশোনা করলেও তো পারো। মম তিরিক্ষি মেজাজ নিয়ে মৃদু আওয়াজে বলল, রান্না করা ছাড়া কি আমার কোনো কাজ নেই? শুধু রান্না করলেই হয়? ঘর গুছানো, ঝাড়ু দেওয়া, ঘর মোছা, থালা বাসন মাজা, ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া পছন্দ না বলে নিজের হাতে কাপড় কেচে ধুই, তাহলে সময় কোথায় পাবো? আগুন অবাক হওয়ার ভঙ্গিতে বলল, বাপরে আপনি এত কাজ করেন? তা এত কাজ করতে কে বলেছে শুনি? কতবার বলেছিলাম একজন কাজের লোক নিয়ে আসি, ঘরের কাজ করে দিবে, আর সাথে তোমার একজন সঙ্গীও হবে, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না। তেরামে করে কাজের লোক রাখতে নিষেধ করেছিলে, তুমি নাকি এই ছোট্ট সংসার একাই সামলাতে পারবে, এখন এসব কথা বলছে কেন? মমের মুখটা চুপসে গেল। আগুন একজন কাজের লোক ঠিক করেছিল, কিন্তু মম কাজের লোক রাখতে রাজি হয়নি। আগুন টিভি এনে দেওয়ার পর থেকে মাঝে মাঝে নিউজ দেখতো। একদিন নিউজে দেখেছিল কাজের মহিলার সাথে বাসার মালিকের অন্তরঙ্গতার মুহূর্ত। যদিও আগুন তেমন না, তবুও মম কোনো রিস্ক নিতে চায়নি। এই টুকটাক কাজ মমের জন্য কোনো ব্যাপার না, বাড়িতে থাকতে এসব কাজ মম করেছে, শুধু রান্নাটা একটু কম পারতো। এখন তো নিত্যদিনের রান্নার কাজ মোটামুটি সবাই পারে, রান্না তো কেবল একবার করে। এই অল্প কাজের তেমন চাপ নেই, কিন্তু পড়া হয়নি বলে কাজের একটা অজুহাত দিল। মম মিনমিনিয়ে বলল, এখন থেকে নিয়মিত পড়াশোনা করব, পাক্কা? ল্যাপটপে নজর রেখে আগুন চড়া গলায় বলল, রেজাল্ট খারাপ হলে বাবার বাড়ি রেখে আসবো, এমন ফেলটুস মার্কাবো আমার লাগবে না। ফুসে উঠলো মম। উঠে এসে কোমরে হাত দিয়ে আগুনের সামনে দাঁড়ালো। আগুন ল্যাপটপ এক সাইডে রেখে ভ্রুকুচকে তাকাই। মম কিছু না বলে হঠাৎ ধপ করে আগুনের কোলে বসে পড়লো। আগুন হকচুকিয়ে যায়, অবাক হয়ে চেয়ে থাকে কিয়ৎকাল। চাউনি শিথিল করে শান্ত কণ্ঠে বলল, কাজ করছিলাম না। মম নরম কণ্ঠে মুখ কালো করে জবাব দেয়, কোনো কাজ করা লাগবে না। এত কাজ করে কি হবে? কাকে খাওয়াবেন? আপনার বাবার তো টাকা পয়সার অভাব নেই, আপনার টাকা তাদের প্রয়োজন হবে না, তাহলে আর শুধু শুধু কাজ করে কি লাভ? আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় কোমলমতির দিকে। মুখটা কেমন থমথমে হয়ে গেছে, ফর্সা মুখে রক্তিম আবার ছেয়ে রয়েছে, ঘন ঘন শ্বাসরুদ্ধকর যুদ্ধ চালাচ্ছে। চিকন পাতলা অধৈর্যরা মৃদু কেঁপে কেঁপে উঠছে, হাসি নেই সেথায়, বারবার শুকনো ঢুক গিলছে। সবকিছুই ভালো করে অবলোকন করলো আগুন। না, অন্য সময়ের মতো তো এখন মমের মুখশ্রী লজ্জায় নিতিয়ে পড়েনি, বরং এই নিষ্পাপ মুখশ্রীতে ফুটে উঠেছে চাপা অভিমান। আগুন দু হাতে জড়িয়ে ধরলো অর্ধাঙ্গিনীকে। মম ঠোঁট ফুলিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। আগুন মমের ফুলিয়ে রাখা ঠোঁটে আলতো করে চুমু দিল। শক্তপুক্ত এক হাত বাড়িয়ে মমের মসৃণ গালে রাখলো। মুচকে এসে বলল, এত কাজ করছি বউ পালার জন্য, নিজের শক্তি সামর্থ্য থাকতে আমার বউ আমার বাবার টাকায় চলবে সেটা তো আমি হতে দিতে পারি না, তাই কাজ করা জরুরি। মম কাতর গলায় বলল, তাহলে বললেন কেন রেজাল্ট খারাপ হলে বাবার বাড়ি রেখে আসবেন? আমি এতটাও খারাপ স্টুডেন্ট না, সবসময় ভালো রেজাল্ট করেছি। ক্লাসে হয়তো রুল 1 ছিল না, তবে এত খারাপ ছাত্রীও আমি নই, রুল নাম্বার 2-3 মধ্যেই থাকতো। আপনি জানেন বর্তমানে 10ম শ্রেণীতে আমার রুল 2। আগুন বলল, আমি তো মজা করে বলেছি, তুমি রাগ করছো কেন? মম চলচল চোখে চেয়ে বলল, মজা করেও কখনো আপনার থেকে দূরে সরিয়ে দেওয়ার কথা বলবেন না। দেখা গেল হয়তো সত্যি সত্যি একদিন আপনার থেকে অনেক দূরে চলে গিয়েছি, তখন হাজারটা কষ্ট করেও আমাকে ফিরে পাবেন না। আগুন সজোরে ধমক মারলো। সেই ধমকে মমের ক্ষুদ্র শরীর কাঁপন ধরায়। আগুন তাতে দাঁত চেপে রাগী গলায় বলল, সামান্য একটা কথা তুমি এত আকাশ কুসুম ভেবে বসে আছো কেন? অযথা বেশি কথা আমার পছন্দ না মম। মম জবাব দেয় না, মুখ গুমরা করে আগুনের কুল থেকে উঠে পড়তে চাই, কিন্তু আগুন ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আজকে অভিমান করে ছুটার জন্য ছটফট করলো না, করলেও বেশি সুবিধা হবে না। আগুনের শক্তির সাথে পারবে না সে, শুধু শুধু নিজের শক্তি খরচ করে লাভ নেই। অগত্যা আগুনের কোলে ঘাপটি মেরে বসে চুপ করে রইল। আগুন মমের কপালে ঠুট ছোঁয়ায়, গালে গাল ঘষে শান্ত কণ্ঠে বলল, আর কখনো ওই কথা বলবো না, আর অভিমান করে থেকো না, ঠিক আছে? মম এবারেও নিশ্চুপ থাকলো। মমের থুতনিতে আলতো কামড় দিয়ে আগুন একই ভঙ্গিতে বলল, উত্তর দাও। বললাম তো আর বলবো না। মম জবাব দিল না। আগুন পড়েছে মহাজালাই। বউ যদি কথায় কথায় এমন পটকা মাছের মতো ফুলে থাকে, তাহলে কি করে হবে? মিষ্টি কথা বলে রাগ ভাঙানোর অভ্যাস আগুনের নেই। এক হাতে মমের ঘাট চেপে ধরে মুখটা একদম আগুনের মুখের কাছে নিয়ে আসলো। গাল ফুলিয়ে ঠুটে হিসিয়ে বলল, এত অভিমান ভালো না মম, বলেছি তো আর এমন কথা বলবো না। মম শান্ত কণ্ঠে তাকাই, মাথা নেড়ে বুঝালো ঠিক আছে, মুখে কিছু বলল না। আগুন স্বস্তির নিঃশ্বাস ফেললো। মমের গলায় চুম্বন করে শক্ত করে জড়িয়ে রাখলো। আগুন ভারিক্কি নিঃশ্বাস ছেড়ে আগুনের কাঁধে মাথা এলিয়ে দিল। গরমের সকাল বিশেষ একটি সৌন্দর্য ভরা থাকে, যেখানে প্রকৃতির প্রতিটি কোণে এক নতুন জীবনের ধরা দেয়। সারা রাতের শান্তির পর সূর্যের প্রথম রশ্মি যখন আকাশে ছড়িয়ে পড়ে, তখন চারপাশে এক ভিন্ন ধরনের
ধরনের উজ্জ্বলতা দেখা দেয়। জনপ্রাণী নিজ নিজ আবাসস্থল থেকে বেরিয়ে নিজেদের নিত্য নৈমিত্তিক সংগ্রাম চালিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে। প্রকৃতির নিয়মের এই কালচক্র বহমান মানুষ থেকে পশু পাখি পর্যন্ত। আগুনের ছুটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে সে। মোমের বাবা মা বোন নিজেদের গ্রামের বাড়িতে ফিরে গিয়েছেন। যাওয়ার আগে আগুনের ফেটে এসে মোমের সাথে দেখা করে গিয়েছিলেন। মোমের বাবার গাড়ি ভাড়া করার কোনো প্রয়োজন হয়নি। রাশেদ তাদের বাড়ি গাড়ি করে মোমের বাবা মা বোনকে তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। আগুন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত ঘড়ি পরে নেয়, গায়ে পারফিউম দিয়ে চুল ঠিক করে রুম থেকে বেরিয়ে যায়। ফুল হাতা শার্ট কোনই পর্যন্ত গোটাতে গোটাতে রান্নাঘরে ঢুকে পড়লো। মোম ব্রেকফাস্ট বানাচ্ছে। আগুন গিয়ে মোমকে পেছন থেকে জড়িয়ে ধরলো। শক্তপোক্ত হাত দুটি মোমের পেটে বিচরণ করছে। মোম চমকে ওঠে। পরিচিত পুরুষালী মিষ্টি ঘ্রাণ নাকে প্রবেশ করতেই বুঝতে পারলো এটা তার মাস্টার মশাই। মোম কিঞ্চিত রাগে লুক নিয়ে আগুনের দিকে তাকায়। আগুনের কোনো ভ্রুক্ষেপ হলো না। মোমকে শক্ত করে জড়িয়ে ধরে মোমের কাঁধে থুতনি ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। আগুনের উষ্ণ গরম নিঃশ্বাস মোমের ঘাড়ে আছড়ে পড়ছে। এতে মোমের শরীর মৃদু ঝাঁকুনি দিয়ে উঠল। মোম মিহি কণ্ঠে বলল, দূরে সরুন। আগুন বলল, না। মোম বলল, দেখছেন না কাজ করছি। আগুন বলল, করো কাজ, আমি কি তোমাকে কাজ করতে নিষেধ করেছি? মোম বলল, এভাবে জাপটে ধরে থাকলে কাজ করবো কিভাবে? আগুন বলল, সেটা তোমার ব্যাপার। মোম বলল, কলেজের জন্য দেরি হচ্ছে না, যান গিয়ে ডাইনিং টেবিলে বসুন, আমি নাস্তা নিয়ে আসছি। আগুন বলল, যাবো না, এখানে এভাবেই বসে থাকবো। মোম লম্বা শ্বাস টানলো, আর কিছু বলল না, বলেও লাভ নেই। আগুন যখন বলেছে যাবে না, তার মানে যাবেই না। ব্রেকফাস্ট বানিয়ে হাতে টুকটাক কাজ করা পর্যন্ত পুরো সময়টা আগুন এভাবেই মোমকে জড়িয়ে ধরেছিল। শুধু জড়িয়ে ধরেই ক্ষান্ত হয়নি, মেয়েটাকে জ্বালিয়েছে প্রচুর। কখনো কাঁধে ঠোঁট চেপে ধরেছে, কখনো কানে ফু দিয়েছে, কখনো গালে চুমু খাচ্ছে। আগুনের সব দুষ্টু মিষ্টি উৎপীড়ন সহ্য করে মোম তার হাতের কাজ সম্পন্ন করলো। ব্রেকফাস্ট করে আগুন ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে। মোম ওড়নায় ভেজা হাতে ড্রয়িং রুমে আসে, রুকুচকে চেয়ে থাকে আগুনের দিকে। চঞ্চল পায়ে হেঁটে গিয়ে আগুনের পাশে বসলো। আগুন মোমকে এক পলক দেখে টিভিতে মনোনিবেশ করলো। দুশ্চিন্তায় মোমের ললাটে প্রগাঢ় ভাঁজ পড়লো। সাবলীলভাবে জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে জিজ্ঞেস করলো, কলেজে যাবেন না? আগুন ভরাট সরে বলল, যাব। মোম বলল, বসে আছেন যে? আগুন তাকাই, চাউনি শিথিল, মুখবিবর স্বাভাবিক, শান্ত কণ্ঠে বলল, তোমার সকল কাজ কমপ্লিট? মোম বলল, জি। কিছুক্ষণ পর দুপুরে রান্নার জন্য জোগাড়াত্তি করব। আগুন বলল, আজকে রান্না করতে হবে না। মোম অবাক হয়ে জানতে চাইলো, কেন? আগুন উঠে মোমের হাত ধরে বেডরুমে যেতে যেতে গম্ভীর কণ্ঠে জবাব দিল, আশানুর ইনভাইট করেছে ওদের বাসায় যাওয়ার জন্য। ওর বউ আফিফা তোমাকে দেখতে চেয়েছে। ব্যস্ততার টেস্টের রিপোর্টগুলো আনতে যেতে পারেনি, আর আশানুর নিজেও দিয়ে যেতে পারেনি। তাছাড়া তোমার বাবা মা যাওয়ার পর থেকে কেমন মনমরা হয়ে থাকো, একটু ঘুরে আসলে ভালো লাগবে। মোম চনমনে কণ্ঠে বলল, দাওয়াত তো দুপুরের জন্য, এখন গিয়ে কি করব? আপনি কি আমার সাথে থাকবেন? কলেজে যাবেন না? আগুন বলল, যাবো না কেন? তোমাকে ওদের বাসায় দিয়ে আমি কলেজে যাব। কলেজ থেকে ডিরেক্টলি আশানুরের বাসায় যাব। আর দাওয়াত তো শুধু দুপুরের জন্য না, আশানুর বলেছে সকাল সকাল চলে যেতে, আজকে ওদের বাসায় থাকতে বলেছে। মোম বলল, থাকবেন। আগুন ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি মনে হয় তোমার? বিনিময়ে মোম মৃদু হাসলো। আগুন শপিং মল থেকে আনা শাড়িটা মোমের হাতে তুলে দিল। নিরেট স্বরে বলল, এই শাড়িটা পরো। মোম শাড়িটা হাতে নিয়ে বলল, আপনার কলেজে দেরি হয়ে যাবে না? আগুন বলল, ফার্স্ট ক্লাস 11টা বাজে, প্রবলেম নেই, তুমি দ্রুত রেডি হও। মোম আর কথা বাড়ালো না, শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। শাড়িটা কোনো রকম গায়ের সাথে পেঁচিয়ে বেরিয়ে এসেছে। আগুন ভ্রুকুচকে ফেললো, গম্ভীর কণ্ঠে বলল, তুমি তো এখন শাড়ি পরতে পারো, তাহলে এভাবে পড়ছো কেন? মোম গুমরা মুখে উত্তর দিল, ওয়াশরুমে ঠিকভাবে শাড়ি পরতে পারছিলাম না, ফ্লোরে পানি থাকায় শাড়ি ভিজে যাচ্ছিল, স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না। আগুন বলল, তাড়াতাড়ি রেডি হও। মোম আমতা করে বলল, আপনি এই রুম থেকে চলে যান। আগুন ভ্রুযুগল কুচকে চড়া গলায় জিজ্ঞেস করলো, আমি থাকলে কি সমস্যা? মোম মাথা নিচু করে মিনমিন করে বলল, আমি আপনার সামনে শাড়ি পরতে পারবো না। আগুন ফুস করে নিঃশ্বাস ছাড়লো। মোমের কোমর টেনে নিজের সাথে মিশিয়ে নিল, এক হাতে চোয়াল চেপে ধরলো, চোখে চোখ রেখে গমগম গলায় বলে উঠল, তোমার সবকিছু আমার দেখা শেষ, নতুন করে দেখার মতো কিছুই নেই, ঢং না করে দ্রুত রেডি হও, লেট হচ্ছে আমার। বাক্য শেষ করে মোমকে ছেড়ে দিল। আগুনের লাগামহীন কথায় মোম লজ্জায় কুকড়ে গেল, গাল ফুলিয়ে আগুনের সামনে তৈরি হতে লাগলো। আগুন আর চোখে মোমের দিকে তাকায়। ড্রেসিং টেবিলে আয়নায় মোমের মুখশ্রী সম্পূর্ণ দেখা যাচ্ছে। আগুনের চোখ আটকে যায় মোমের উন্মুক্ত পেটে। ধবধবে ফর্সা মসৃণ পেট আগুনের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। নজর ফেরানো বড় কষ্টকর হয়ে পড়েছে। নিষিদ্ধ ইচ্ছাগুলো করা নাড়তে শুরু করেছে ঝড়ের গতিতে। মোম ঘাড় ঘুরিয়ে তাকায়। মোমের চাউনিতে আগুন অস্বস্তিতে পড়ে যায়। চটজলদি নজর ফিরিয়ে নেয়। মোম শাড়ি পরে চুলগুলো খোপা করে নিল, সম্পূর্ণ তৈরি হয়ে আগুনের সামনে এসে দাঁড়ায়। আগুন মোমকে এক পলক দেখে হাত ধরে বাসা থেকে বেরিয়ে গেল। আর এদিকে লাউ শাক পাতা হাতে করে বাড়িতে প্রবেশ করতে আনিকার চোখ ছানাবড়া হয়ে গেল। বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে বাবার দিকে। আনিকার বাবা আইমানের সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলছে। আনিকার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। শিরা উপশিরায় রাগ যেন তরতর করে বেড়ে চলেছে। শাক পাতা রান্নাঘরে রেখে ধূপধাপ পা ফেলে এগিয়ে যায় তাদের নিকট। কোমরে হাত রেখে চিবিয়ে চিবিয়ে বলল, আপনি আমাদের বাড়ি পর্যন্ত চলে এসেছেন। আইমান যেন ওর কথা শুনতে পেল না, আনিকার দিকে তাকালো না পর্যন্ত। আনিকার গা জ্বলে উঠল। আনিকার রাগ মিশ্রিত কণ্ঠস্বর শুনে আনিকার বাবা উচ্ছ্বসিত হয়ে শান্ত কণ্ঠে মেয়েকে বললেন, ছেলেটাকে চিনতে পারছিস? তুই নাকি ওকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছিলি। আমি জানি তো আমার মেয়ে পরোপকারী মানুষ। ছেলেটা কত ভদ্র, কৃতজ্ঞতা জানাতে বাড়িতে চলে এসেছে। আজকাল উপকার করলে কজন মনে রাখে। ছেলেটা ভারী মিষ্টি। আনিকা বিড়বিড় করে বলল, মিষ্টি না হারবজ্জাত। আইমান মুচকি হেসে বলল, আমি তো আর অকৃতজ্ঞ না, সহজে কোনো কিছু ভুলি না। যাকগে,
আপনাকে যেটা বললাম আশা করি মনে রাখবেন, ভুলে যাবেন না কিন্তু। আনিকার বাবা সানাউল্লাহ ভরসা স্বরূপ বলে উঠল, মনে থাকবে বাবা, এমন সোনার টুকরো ছেলের কথা কেউ ভুলে যায়? আইমান ঠোঁট কামড়ে হাসে, সানাউল্লাহর গাল টিপে দিয়ে বলল, সেজন্যই তো আপনাকে আমার এত ভালো লাগে। সানাউল্লাহ থতমত খেয়ে যায়, রাশভারী কণ্ঠে বলল, আমি তোমার গার্লফ্রেন্ড না যে গাল টিপাটিপি করবে, পরবর্তীতে বিষয়টি খেয়াল রাখবে। আইমান জিভ কাটলো, মেখে এসে বলল, জি আচ্ছা, আমি এখন আসি আঙ্কেল। আঙ্কেল বলল, তোমার সাথে কথা বলে ভালো লাগলো, সময় পেলে আবার এসো। আইমান আনিকার দিকে চেয়ে দুষ্ট এসে বলল, তা তো অবশ্যই, একমাত্র মেয়ের হবু জামাই বলে কথা, আমি আসবো না তো কে আসবে? বলে ঘর থেকে বেরিয়ে যাই। আনিকা চোখ বড় বড় করে তাকায় বাবার দিকে, নাকের পাটাতন ফুলিয়ে চেঁচিয়ে বলে উঠলো, বাবা, ওই ছেলেটার ওইসব ফালতু কথা শুনে তুমি ওকে কিছু বললে না কেন? সানাউল্লাহ ভাবলেশীন ভাবে জবাব দিল, কি বলবো, ভুল কি বলেছে ছেলেটা? তোরা দুজন দুজনকে পছন্দ করিস, আমাকে বললে আমি কি তোদের সম্পর্কে হস্তক্ষেপ করতাম? আমি ওইসব বাবাদের মতো না, মেয়ের ইচ্ছার মূল্য আমার কাছে সবার আগে। তবে আমার রাগ হচ্ছে তোর উপর, তুই ছেলেটাকে ভালোবাসিস সে কথা আমাকে কেন বললি না? ওই ছেলে কেন বললো? আমাকে জানাতে ভয় পাচ্ছিলি যদি তোদের সম্পর্ক মেনে না নেই সেজন্য? আনিকা হতভম্ব হয়ে গেল, বিস্ময়ের অক্ষি কোটর থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। ও আইমানকে পছন্দ করে, ভালোবাসে, কবে থেকে? আনিকা সময় নষ্ট করলো না, চঞ্চল পায়ে ঝড়ের গতিতে ছুটে চললো। আইমান ওদের বাড়ি থেকে কিছুটা দূরে চলে গিয়েছে। আনিকা দৌড়ে আইমানের সামনে গিয়ে দাঁড়ায়। আইমান থেমে যায়, মুখে তার ক্রূর হাসি। আনিকা রেগে বলে উঠলো, আপনি আমার বাবাকে ওসব আজেবাজে কথা কেন বলেছেন? কি কানপড়া দিয়ে বশীভূত করলেন তাকে? আইমান গাছাড়া ভাব নিয়ে বলল, কোথায় কি বলেছি? কিছু তো বলিনি। আনিকা বলল, আমি আপনাকে ভালোবাসি, পছন্দ করি, এসব কথা কেন বলেছেন যেটা সম্পূর্ণ মিথ্যা? আইমান জবাব দিল না। আনিকা পুনরায় বলল, আপনি জানেন আপনার এই মিথ্যার জন্য আমি আমার বাবার কাছে ছোট হয়ে গিয়েছি। আমার বাবার চোখে একরা হতাশা দেখেছি আমার প্রতি, সেটা শুধু আপনার জন্য। আপনি আমার নামে কেস করতে চাইলেও করতে পারেন, এখানে আর আসবেন না। কেন এসেছেন এখানে? লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার থেকে দূরে থাকবেন, নয়তো এর ফলাফল খুব খারাপ হবে। আইমান শান্ত কণ্ঠে বলল, প্রথমত তোমার বাবার কাছে তুমি ছোট হওনি, তিনি তোমার উপর কিঞ্চিত অভিমান প্রকাশ করেছে। দ্বিতীয়ত তোমার থেকে দূরে থাকা সম্ভব না, উল্টো কাছে আনার দ্রুত ব্যবস্থা করছি, অপেক্ষা করো। আনিকা তেজি গলায় বলল, কি করবেন আপনি? উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করলে এবার মাথা দুভাগ করে ফেলবো। আইমান কিঞ্চিত ঝুঁকে আনিকার কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, তাহলে ট্রিটমেন্ট তোমার হাতেই করাবো? মাথা পাঠানো তো শুধু বাহানা, বুঝি না আমি? সত্যি বলতে তুমি আমার রূপ দেখে হিংসায় জ্বলে পুড়ে মরো, সেজন্য অজুহাত দিয়ে যখন তখন আমাকে ছুতে চাও। বলে লজ্জা পাওয়ার ভঙ্গিতে দু হাতে মুখ ঢেকে ফেললো। আনিকার আগে লুক নিয়ে তাকায়। আইমান ঠুট কামড়ে হেসে গা দুলিয়ে হেঁটে চলে যায়। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, তো সবাই ভিডিওতে একটা লাইক দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।